একটা মানুষের জীবনে কত দিক থেকে সমস্যা আসতে পারে, আর তোমরা সেটাকে কতভাবে তোমরা টলারেট করতে পারো বা অ্যাভয়েড করতে পারো। টলারেট ছেড়ে দাও, অ্যাভয়েড করতে পারো। সব জায়গায় প্রবলেম চলছে, সব জায়গায় মানে হচ্ছে কাজের জায়গা প্লাস পার্সোনাল জায়গা। এবার পার্সোনাল স্পেসে খুব গোনাগিন্তি মানুষকে আমরা রাখি, বাট সেই গোনাগিন্তি মানুষের সাথেও যখন ঝামেলা হয় বা প্রবলেম হয়, তো সেটা হচ্ছে আর কি আমাদেরকে পুরো ঘেটে রেখে দেয়। আমার কাজের জায়গার সমস্যাটা নিয়ে আগে বলি। মোটামুটি 20-21 বছর রানিং আমার হচ্ছে এই প্রফেশনে। অনেকের থেকেই আমি সিনিয়র, অনেক বয়সে বড় মানুষদের থেকে বলো বা বয়সে ছোট, আমার অনেক বন্ধু বান্ধব থেকে প্রফেশনে সিনিয়র। বাট সেই সিনিয়রিটি দেখানোর জায়গা থাকে না, হয় না একটা ট্যাগ হবে আমার, লাইক দেবলীনা নন্দী লাইভ, মানে আমার শুধু আমার নিজের মিউজিশিয়ানসদের সাথে, যেখানে আমি এই ব্যান্ড সেই ব্যান্ড ওই ব্যান্ড করে আমি গাইবো না। আমার একটা ফিক্স সেট আপ হবে। আগে যখন হঠাৎ করে আমাদের ডিসিশন হয় যে আমরা বিয়ে করব, তো ওই সময় আমার ওই লাইভের মানে যে ব্যান্ড বানানোর যে চিন্তাটা, ওটা মাথা থেকে বেরিয়ে যায় যে এখন ব্যান্ড বানাবো, ঠিক আছে, আবার হেডেক হয়ে যাবে। কয়েকদিন পর করতে করতে বছর 2 কেটে গেছে। এখন আমি এরকমও শুনতে পাচ্ছি আমি যদি ব্যান্ড করি আমি নাকি মানে আমাকে নাকি লোকজন ব্যান্ড করে দেবে, আমি নাকি শো পাবো না, সেটা আমি করবো না, অমুক ব্যান্ডে কাজ করব, সেটা নাকি আমি বলতে পারবো না। যদি আমি বলি আমার প্রফেশন খেয়ে যাবে, প্রফেশন লোকজন খেয়ে নেবে। প্রফেশন কি করে খেয়ে নেবে জানি না, মানে আমার একটা বক্তব্য যে ইগো বাঁচাতে গিয়ে লোকজনের প্রফেশন নিয়ে কথা বলাটা কি ঠিক, আমি সেটা বুঝি না। কেন প্রফেশন আমার পুরো গেটে রয়েছে, লোকজনের চারদিক দিয়ে শুধু থ্রেড খাচ্ছি, আমি শুধু থ্রেড খেয়ে যাচ্ছি। ব্যান্ড আমি করতে পারবো না, ব্যান্ড করলে আমি শো পাবো না। একটা ছেলের কাছে কি কখনো এরকম অপশন থাকে যে নয় ফ্যামিলি বাঁচো বা সংসার বাঁচো বা প্রফেশন বাঁচো, মানে এরকমই যে অর করে তিনটে কেন একসাথে হয় না? সেটা তো ছেলেদের কাছে তো এরকম অপশন কেউ দেয় না। না, ফ্যামিলি ছেড়ে দাও তবে তোমার বউ থাকবে, ফ্যামিলি ছেড়ে দাও তবে তোমার কাজ থাকবে, এই অপশনগুলো তো ছেলেদেরকে কেউ দেয় না। না থেকে কাছের যে মানুষ তোমার, যে তোমাকে জন্ম দিয়েছে, যে তোমাকে ধরো তুমি আজকে যেখানে দাঁড়িয়ে আছো, যে কাজ করছো, যে প্রফেশনে আছো, সেখানে তুমি যে মানুষটার জন্য রয়েছো, সেই মানুষটাকে ছাড়তে বলা হলো যে মাকে ছেড়ে দাও, তাহলে তোমরা কোনটা চয়েস করবে? মানে মাকে ছেড়ে দেবে? ছেলেদের তো এরকম অপশন কেউ দেয় না ভাই, কেউ দেয় না। কারণ তুমি ছেলে হয়ে জন্মেছো মানে তোমার ঘাড়ে একটা দায়িত্ব রয়েছে, তুমি বাড়ির ভাই, ছেলে, বাবা মাকে তোমার দেখতেই হবে। মেয়েদের কেন এরকম কিছু নেই? এরকম কেন কোনো আইন পাস হয়নি যে মেয়েদের যদি বিয়েও হয়ে যায় বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে? যদি করতে না পারে বা করতে না দেয়, তার জেল হবে। আমার মাকে নিয়ে সবার সমস্যা, তারপর অনেক কারণ আছে, যদিও মানে এগুলো মা অনেকদিন ধরে জানে, অনেকদিন ধরে শুনছে, তার অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে নাকি মা দেখতে ভালো না, সেকেন্ড হচ্ছে মা নাকি পড়াশোনা জানে না, থার্ড হচ্ছে নাকি মা যা বলে মুখের ওপর বলে। তো এর জন্য অনেকের সমস্যা আমার মাকে নিয়ে, অনেকের সমস্যা, আমার কাছের লোক, দূরের লোক, অনেকের সমস্যা। একমাত্র হচ্ছে মাকে যারা কাছ থেকে চেনে, আমার পাড়ার যারা লোক, তারা মাকে ছাড়া অন্ধ। মানে মিনিটে মায়ের ডাক পড়ে, মিনিটে মাকে লাগে। আমার মাকে তাদের পোষায় না, মানে আমি আমার মাকে ছেড়ে দেবো, জাস্ট মাকে ছেড়ে দেবো। মা জাহান্নামে যাক, আমাকে ছেড়ে দেবো। মা আমাকে এই প্রফেশনে এখানে দাঁড় করিয়েছে। আমি একটা কথা, আমি যদি নতুন কিছু শুরু করি, মানে ধরো নতুন জীবন শুরু করি, নতুন সংসার শুরু করি, যাই করি, মা কখনো অপশানে দাঁড়াতে পারে এটা আমি কখনো ভাবিইনি। কারণ আমি প্রথম থেকে ভেবেছি আমি সব দিক নিয়ে চলবো, সমান করে নিয়ে চলবো, সবাইকে সমানভাবে নিয়ে চলবো। আমার বিয়ের আগের বলো, বিয়ের পরের বলো, অনেক ব্লগে সবাই দেখেছো যে আমি সবাইকে একসাথে ঘুরতে নিয়ে গেছি সবার জন্য। মানে আমি যখন কেনাকাটা করেছি বাড়ি শুদ্ধ সবার জন্য, 2 বাড়ি সবার জন্য কেনাকাটা করেছি। আমার কাছে সবাই সমান প্রায়োরিটি আমার কাছে রাখে। আমার কথা বলার লোক নেই,
বা এই আমার এখন যে অডিয়েন্স রয়েছে, আমি সারাক্ষণ আমি কিছু না কিছু ভ্লগ করি, আমার লাইফের যে বেস্ট মোমেন্টগুলো, মানে আমি কিভাবে আনন্দে রয়েছি, কি করছি, আমি আমার বেস্ট মোমেন্টগুলো আমি হচ্ছে ভ্লগের মাধ্যমে শেয়ার করি। কিন্তু আমি কখনো আমার জীবনে কি নেগেটিভ হচ্ছে, আমার জীবনে কি কষ্ট আছে, আমার জীবনে কি ঝামেলা হচ্ছে, আমি এগুলো কিচ্ছু শেয়ার করি না। ওটার কাছে প্রচুর ট্র্যাজেডি এসছে, প্রচুর কিছু ঘটেছে, অনেকবার মনে হয়েছে ব্যাস এই শেষ, আর আমি পারছি না ভাই নিতে, এবার সব কিছু শেষ করে দেবো, যাতে মানে বাই দ্য ওয়ে আমার একটা খুব অনেকদিনের ইচ্ছা, সেটা হচ্ছে আমি যদি কখনো মরি, আমি এরকমই মরবো আর কি, সুন্দর দেখতে, একদম গোছানো মরবো, বুড়ি হব না, এরকম একটা হচ্ছে আমার ইচ্ছা। তো আমি এর আগে অনেকবার ভেবেছি যে লাইক এবার শেষ, আর হবে না, তো আর পারছি না, কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি। তো সত্যি কথা বলা যাবে না এখনের সময়, তোমার কি বলবো, মানে অনেকদিন আগে আমি একটা লাইভ করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যেমন রেজিস্ট্রি না হলেও বলতে হবে রেজিস্ট্রি হয়ে গেছে, আমি ভালো নেই কিন্তু বলতে আমি ভালো আছি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইক মানে আমি সবকিছু ব্যালেন্স করে নেবো, প্রফেশন বলো, পার্সোনাল লাইফ বলো, কিন্তু এখন যখন সমস্যাটা না এই মাতে আর পার্সোনাল লাইফে হয়ে গেছে, মানে মাকে ছেড়ে দাও না হলে সব গেল আর কি, তো সেখানে আমি আর অপশন পাচ্ছি না। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, আমি গিলতে পারছি না, আমি ওপড়াতে পারছি। মাকে ছাড়াটা আমি আমার পক্ষে তো ইম্পসিবল, কারণ আমি যাকে স্ট্রাগল করতে দেখেছি আমার সামনে, যে নিজে ছেঁড়া শাড়ি পরে থাকতো তবু কোনোভাবে অ্যারেঞ্জ করে আমার জন্য একটা জামা নিয়ে আসতো, মাকে তো আমি ছাড়তে পারছি না। এদিকে বাকি আর কিছু ছাড়াটাও মানে এখন মাথায় সিঁদুর পরে আছি আমি, তো এইটা পড়ার আগে অব্দিও হয়তো কিছু চিন্তা ভাবনা করা যেত, এটা পড়ার পর থেকে আমার সব চেঞ্জ হয়ে গেছে, তো এখন আর চিন্তা করার মতো কিছু নেই। তো আমি বাইরে আমি যে কটা কথা এখন বললাম, আমি আমি সব প্রমাণ সহ বললাম, আমার কাছে সবকিছু প্রমাণ আছে যে আমি একটা কথাও কাউকে নিয়ে বাজে কথা বলছি না, বা জানি না কি কতটা কি বুঝতে পারছে। তো আমি এটা বলবো, কখনো কোনো মেয়েকে তার ফ্যামিলি আর কাজ আর সংসারের মধ্যে অপশন দিও না, এটা আমার রিকোয়েস্ট। আমি প্রচন্ড আজকে ভুলভাল বকছি, বিকজ আমার মাথাটা গুছিয়ে কথা বলার মতো সিচুয়েশনে নেই, মাথাটা। ডিপ্রেশন এমন একটা রোগ যেটা মানুষকে মানসিকভাবে শারীরিকভাবে দুইভাবেই ক্ষতি করে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অলরেডি জানো দেবলীনা নন্দীর ব্যাপারটা। এবার এই দেবলীনা নন্দীর ব্যাপারটা জানার পর তোমরা অনেকে অনেক রকম অ্যাজামশন করছো। সবাই জানো দেবলীনা নন্দী সুসাইড অ্যাটেম্প করেছে, এবং সে যেটা করেছে সেটা মানে কি বলবো, কোনো একটা মানসিক চাপে, প্রচণ্ডভাবে মানসিক চাপে ভুগতে ভুগতে আর নিতে না পেরে সে এই কাজটা করেছে। তো আমার এই ভিডিওটা শুরু হওয়ার আগে যে ক্লিপিংগুলো দেখলে, সেই ক্লিপিংয়ে তোমরা ভালো মতন করে বুঝতে পেরেছো যে সে কাজের দিকেও খুব চাপে ছিল এবং সাংসারিক দিকেও খুব চাপে ছিল। সে যে বক্তব্যগুলো রেখেছে সেগুলো শোনার পর সত্যি কথা অনেকে মানে বলতে গেলে আমারও অনেক দিক দিয়ে ভাবনা চিন্তা এসছে, কিন্তু কিছু কিছু কথা যেগুলো আমি দেবলীনা নন্দীর সঙ্গে সহমত নই। কারণ সবসময় মেয়েরাই সাফার করে না, ছেলেরাও কিন্তু সাফার করে। তবে আজকে আমি দেবলীনা নন্দীকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ তার পার্সোনাল লাইফে আমি ঢুকতে ইন্টারেস্টেড নই। কিন্তু তিনি যে ডিসিশনটা নিয়েছে সেটা খুব বাজে ডিসিশন নিয়েছে, কারণ সুসাইড কখনো কোনো প্রবলেমের সলিউশন হয় না। তো তিনি আপাতত স্থিতিশীল, সুস্থ হয়ে উঠুক এটাই আমি চাইবো। কিন্তু আশা করব তার এই সুস্থতা পাওয়ার পর, রিকভারি করার পর জীবনের সঙ্গে লড়াই করার ক্ষমতাটা তার আরো বাড়ুক, এটাই আমি চাই। তো আমি আবার মেন কথায় ফিরি। দেবলীনা নন্দী যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর মধ্যে কয়েকটা জায়গায় একটু হলেও গরমিল রয়েছে। সে গরমিলটা হলো যে সে বলেছে যে এই যে মাকে অপশান করে রাখা মেয়েদের জন্য, মানে তার শাশুড়ি তার শ্বশুর বাড়ি থেকে নাকি বলা হয়েছে যে মাকে রাখা চলবে না, মাকে সাইড করে দিতে হবে, যে কথাগুলো বলেছে। তো অনেক সময় কিন্তু আমরাও সেই ছেলেদের মধ্যেও ব্যাপারটা দেখেছি যে বাড়ির বউ বা গার্লফ্রেন্ড সে বলে যে আমি কিন্তু বিয়ের পর তোমার মা বাবার সঙ্গে সংসার করব না, আমরা আলাদা থাকবো। এটা কিন্তু আমরা অনেককেই বলতে শিখে দেখেছি। আবার আর একদিকে দেখতে গেলে বলতে গেলে হয় কি যে তোমরা অনেকেই দেবে বাস্তব চিত্র এটা, যে বেশিরভাগ মেয়েরাই কিন্তু একজন সফল পুরুষকেই চায়।
একজন অসফল পুরুষকে তুমি দেখবে না যে তার বিয়েটা হয়েছে এবং তাদের সংসার সুখে চলছে। সংসারে সুখ পেতে গেলে মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় একজন সফল পুরুষকেই সিলেক্ট করে। তো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে কিন্তু বলছি না, বা সবাই ধরে নিও না যে সবার ক্ষেত্রেই বলছি, কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে বেশিরভাগটাই সফল পুরুষ যারা ভালো জায়গায় চাকরি করে, লাখ লাখ টাকা কামায়, তো তাদেরকেই সিলেক্ট করে। এবং যারা উন্নতি করতে পারেনি, তাদের হয়তো গার্লফ্রেন্ড রয়েছে, উন্নতি করতে পারেনি, তাদের গার্লফ্রেন্ড একটা সময়ের পর তাদেরকে ছেড়ে চলে যায়, এবং তারপর তাদের একটা আলাদা পার্সপেক্টিভ থাকে, তারা একটা আলাদা বক্তব্য রাখে। আবার অনেকে, আর বললাম না, বাদ দাও। তো যেটা হচ্ছে আমার মেন বক্তব্য, যে এই যে জিনিসগুলো হয়, তার বেলায় কিন্তু ছেলেরাও ডিপ্রেশনে ভোগে, ছেলেরাও চাপে চলে যায়। কিন্তু ছেলেরা অনেকে সুসাইডের পথ বেছে নেয়, তারা তো, হ্যাঁ, তখন সমাজ তাদেরকে কাপুরুষ বলে। আর যারা লাইফে দাঁড়িয়ে যায়, তখন তাদের বলতে গেলে তারা চিটার হয়ে যায়। এটাই হচ্ছে বক্তব্য। কিন্তু কেউ জানতে চায় না সেই ছেলেটা সেই সময় সে কিভাবে সেই মানসিক চাপগুলো সহ্য করছিল, সেটা কেউ জানতে চায় না। বউয়ের কথা শুনলে বউ ভেরুয়া, বউয়ের কথা না শুনলে স্বামী খারাপ, স্বামী মামাস বয় হয়ে যায়। তো আলটিমেটলি এই ডিপ্রেশন কিন্তু ছেলেদের মধ্যেও থাকে, শুধু মেয়েদের মধ্যেই নয়, এবং ছেলেদেরকেও অনেক সময় অপশান দেওয়া হয়, শুধু মেয়েদেরকেই অপশানটা দেওয়া হয় না। এই যে দেবলীনা নন্দী একটা কথা বলল, যে তার কথা বলার কেউ নেই, কি করে থাকবে? পরিষ্কার কথা না? আমি তাকে টানবো না, সরি, আমি তাকে টানবো না। আমি বাস্তব চিত্রেই আবার ফিরে আসছি। একটা পুরুষ, সে চাকরি বাকরি করে, সে লাখ লাখ টাকা কামায়। কেন? না, তার সংসারকে চালাতে হবে, তার স্ত্রীর সব শখ পূরণ করতে হবে। তো তার জন্য তাকে খাটতে হবে। সে যদি বউয়ের মুখের করে বসে থাকে, তাহলে কি সেই বউয়ের সব স্বপ্ন পূরণ হবে? তার সংসার কি চলবে? চলবে না। এটা বাস্তব চিত্র না? তো তখন স্বামী খারাপ হয়ে যায়, কারণ স্বামী বউকে সময় দিতে পারছে না। তখন স্বামী খারাপ হয়ে যায়। এটা তো মানা যায় না। এটা তো একটা মানে হিপোক্রিসি ব্যাপার-স্যাপার হয়ে গেল। যেটা মানা যায় না। এটা হয় না। ছেলেরাই টক্সিক হবে, ছেলেরাই বাজে। ছেলেদের কাজই হচ্ছে মেয়েদেরকে অপমান করা। এই যে কথাগুলো দিনের পর দিন লোকেরা বলে আসে ছেলেদেরকে, ছেলেদের দিকটা একবারও কেউ জিজ্ঞাসা করেছে? আজকে তো অনেক ছেলেরাও সুসাইড করে। অনেক ছেলেরাই নিজেদের জীবন দিয়ে দিচ্ছে ভালোবাসার খাতিরে, চাপ নিতে পারছে না বলে। কথা বলে কি? জানা যায় কি? আর যখন জানা যায়, তখন দেখা যায় যে মেয়েদের কি মারাত্মক দোষটাই না থাকে। আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, যখন ওই সুসাইড কেসগুলো হয়েছিল। পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, বউয়ের অত্যাচার, ডিভোর্স, অ্যালিমনি, অনেক ভিডিও বানিয়েছি। কারণটা বুঝতে পারছো তো? এইগুলি হচ্ছে মেন কারণ। যাক, ভিডিওটা আমি বড় করব না। আমি দেবলীনা নন্দীর সুস্থতা কামনা করব, এবং তার সংসারেও যেন শান্তি ফিরে আসে সেটাও আমি কামনা করব। তবে আমি আশা করব যে তার ফ্যামিলি, মানে তার শ্বশুরবাড়ির ফ্যামিলি এই ব্যাপারটা মিলেমিশে সর্ট আউট করে নেবে। দেখা যাক কি হয়।